কতদিন পরে বাবা মাকে এত হ্যাপি দেখলাম। গড, তুমি সব সময় বাবা আর মাকে এরকমই হ্যাপি রেখো। সরি, ভেরি সরি, আই এম ভেরি সরি বাবা। অ্যাকচুয়ালি আমি না আসতে চাইনি, আমি চলে যাচ্ছি, আমার নক করা উচিত ছিল। আমি তোমাদের প্রাইভেসিতে একদম ঢুকতে চাইনি। খুব পেকেছো, হ্যাঁ আমি খুব পেকেছো। আরে আরে কি হচ্ছে এটা? আরে 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 দাঁড়া তো, শুনটা তুমি আরে আমাকে হচ্ছে কেন? দাইমা, ঝলমল কি করছে? ঝলমল ঘুমোচ্ছে। ঝিলিক আছে ঝলমলের কাছে, তুমি চিন্তা করো না। তুমি উপরে যাচ্ছ, আমি তাহলে রান্নাঘরে যাই। যাবো? হ্যাঁ যাও, আমি উপরে যাচ্ছি। বাবা, রশনি, হেই তুই একা, কি হয়েছে? হ্যাঁ সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই বৌদি ভাই, কিচ্ছু না। বাবা, বাবা। কিরে তুই এখানে? বলছি বাবা শোনো না, আমাদের খুব বড় বিপদ হয়ে গেছে বাবা। বিপদ? রিয়াংশ ঠিক আছে তো? রিয়াংশ? আরে কি হলো? কিছু কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি বিপদ হয়েছে বলবি তো? রিয়াংশ? হ্যাঁ বাবা, রিয়াংশের অনেক বড় বিপদ হয়ে গেছে। হেজিটেট করছিস কেন? কি হয়েছে বল। কিরে বল না তাড়াতাড়ি, টেনশন দিচ্ছিস কেন এরকম ভাবে? ছোটদা ভাই, ভাই আমার 50 লাখ টাকা লাগবে। $50 লাখ তোমার লাগবে? না না তুহিনদা, আমার নয়, রিয়াংশের লাগবে। আরে রিয়ান্সের কিসের জন্য লাগবে সেটা তো বলবি। আরে ওই তো ওই যে বিজনেসটা ওর আছে, সেই বিজনেসে যে পার্টনার আছে, সেই 50 লাখ টাকা মনে হয় ওর পার্টনারের কাছে ছিল। কি একটা কিনে অন্য কোনো জায়গায় সেই টাকাটা দেওয়ার কথা ছিল। রোশনি কি বলছিস? কোনো মাথামুন্ডু দাঁড়াচ্ছে না, পরিষ্কার করে বল কি জন্য টাকাটা দরকার। তোর কথার কোনো মাথামুন্ডু হচ্ছে না। পারছি না দা ভাই, বুঝিয়ে। আচ্ছা তুই শুধু আমি এটুকু জানি যে ওর এই 50 লাখ টাকাটা নিয়ে ওর পার্টনার পালিয়ে গেছে, আর সেই টাকাটা না পেলে ওর খুব বড় বিপদ হয়ে যাবে। দেখ না তোরা। বাবা, বাবা, বাবা শোনো না, বলছি তুমি বলো না, তুমি হেল্প করতে পারবে? বলো না, খুব দরকার। কান্নাকাটি করিস না, বসাই জল দে, জল দে। আমি বসবো না, বসবো। তুমি শুধু বলো আমাকে, তাড়াতাড়ি বলো না, পাঠাতে পারবে কিনা বলো। আচ্ছা এটা কেমন কথা রোশনি? মেয়ের বিপদে বাবা টাকা দেবে না? 50 লাখ টাকা আমি পাঠাতে পারবো না তোকে? তুই তাড়াতাড়ি রিয়ান্সের অ্যাকাউন্ট ডিটেইলসটা পাঠা। পাঠিয়ে দিয়েছি বাবা। হ্যাঁ, আমি যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। রিয়াংশ এবার প্রতিটা পদে পদে রশনিকে ব্যবহার করবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। বাবা তুমি কি টাকাটা ট্রান্সফার করে দিয়েছো? একটু সময় দিবি তো, ডিটেইলস গুলো তো দিতে হবে, তারপরে তো ট্রান্সফার করবো। না, বাবা এই মুহূর্তে আপনি টাকাটা পাঠাবেন না। বৌদি ভাই, কি বলছো তুমি এগুলো? রিয়াংশের এত বড় বিপদ আর তুমি বাবাকে না করছো? হ্যাঁ না করছি, সেটা তোর ভালোর জন্য বলছি রশনি। এসব কি বলছো? তোমার যেটা বলার না তুমি পরিষ্কার বলো, এভাবে হেয়ালি করো না। আমি হেয়ালি করছি না বাবা। আর যদি রিয়াংশের 50 লক্ষ টাকা লাগে, সেটা কিসের জন্য লাগবে সেটা তো জানতে হবে সবাইকে, বুঝতে হবে তো। আর যদি সত্যি ওর এতগুলো টাকার প্রয়োজন হয়, ও নিজে কেন এলো না, রশনিকে কেন পাঠালো? আমার তো সেখানেই প্রশ্ন। তাতে কি যায় আসে বৌদি ভাই? রিয়াংশের আমি কি আলাদা? আমি তোর ওয়াইফ, তাই না? কি যায় আসে? ও আসলো কি আমি আসলাম? ওদি আমার মনে হয় রিয়াংশ এখানে একলা এসে টাকাটা সবার সামনে এরকম ভাবে চাইতে লজ্জা পাচ্ছে, তাই জন্য রশনিকে পাঠিয়েছে। হ্যাঁ বেশি ঠিক বলছে, এটা তো হতে পারে। আরে সে তো বাড়ির জামাই, জামাই হয়ে শ্বশুরের কাছে এসে হাত পাতবে? সবটা মানছি বাবা, সবটা বুঝতে পারছি, কিন্তু আমি একটাই প্রশ্ন করব। রিয়াংশের টাকাটা প্রয়োজন সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কিসের জন্য এত টাকার প্রয়োজন সেটা জানার দরকার, সবার জানার দরকার। সেটা তুমি কিভাবে জানবে বৌদি ভাই?
কিভাবে জানবে যে ওর টাকাটা সত্যিই প্রয়োজন কিনা? বলো না। একটা কাজ করা যায়, শোনো, তুমি ওদের বাড়িতে যাও, গিয়ে সরাসরি রিয়াংশকে প্রশ্ন করো যে এতগুলো টাকা কিসের জন্য লাগবে। জানতে হবে তো না যে সত্যি ওর টাকাটার প্রয়োজন আছে কিনা, সেটা তো জানতে হবে। দাদা বৌদি কিন্তু ঠিকই বলছে, 50 লাখ টাকা তো ছোটখাটো অ্যামাউন্ট না। এমনও তো হতে পারে যে জিনিসটা অন্যভাবে ডিল করলে সলভ করা যায়, সেটা হয়তো বুঝতে পারছে না। তুই গিয়ে একবার রিয়াংশের সাথে কথা বল। হ্যাঁ বাবা, ও বাবা, এটা রিয়াংশ কিছু খারাপ মনে করবে না তো? না মানে দেখো, ও তো আমাকে পাঠালো না যে এখানে ও এত বড় বিপদে পড়েছে যে এখানে সে টাকাটা নিয়ে যাওয়ার জন্য। এবার ও যদি দেখে যে আমি টাকাটা নিয়ে যাইনি কিন্তু দাভাইকে সাথে নিয়ে গেছে, ও খারাপ মনে করবে না তো? ও আমাকে ভুল বুঝবে না তো? বলো। রশনি শান্ত হ, এত উত্তেজিত হোস না। আর এতে খারাপ মনে করার কি আছে? আমরা তো শুধু বিশদে জানতে চাই যে ওর সমস্যাটা কি হয়েছে। হ্যাঁ, আমরা তো রিয়াংশকে সাহায্য করতে চাইছি, তাই না? আমি কিছুটা হলেও বৌদির সঙ্গে সহমত। তার কারণ ব্যবসায় এক এক সময় এমন কিছু পরিস্থিতি চলে আসে যেখানে টাকা দিয়েও সেই সমস্যার সমাধান করা যায় না। আমি নিজে একজন তো ফেল্ড বিজনেসম্যান, আমি এটা জানি। শান্ত, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শোনো, তুমি আর দেরি করো না, যাও ওর সাথে বাড়িতে যাও। রোশনি, আমি কি বলছি শোন, দেখ কয়েক ঘন্টার ব্যাপার, আমি এক্ষুনি তোর ওখানে যাবো, রিয়ান্সের সাথে কথা বলবো, তারপর বাবাকে সবটা জানাবো। হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যে বাবা টাকা পাঠিয়ে দেবে, কোনো অসুবিধার তো কিছু নেই। কয়েক ঘন্টায় কিছু পাল্টে যাবে না, তাই না? তুই মাথাটা ঠান্ডা কর, বস, জল টল খা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, তারপর বেরোবো। আর টেনশন একদম করবি না তুই, ঠিক আছে? গিয়ে একবার দেখা করবো, এতে খারাপ লাগার কিচ্ছু নেই। কি বাবা, তাই তো? একদম একদম, তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি। আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, তুমি যাও, চা বানাও। রশনি, শোন, তুই একটু শান্ত হয়ে বস ওখানে, চা আসছে, চা খেয়ে যাবি। হ্যাঁ, তার আগে যাবি না। চা 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 চা। এই পরিবারের কাছ থেকে কোনো রকম ছল চাতুরি করে টাকা আমি নিতে দেব না তোমায় রিয়াংশ। অগ্নিদেব যাচ্ছে, দেখি এবার তুমি কি করো। এমন নাটক করে পাঠিয়েছি, মামনি তো ফুল টোপ খেয়ে গেছে। উফ, যবে থেকে এই নতুন মডেলটা লঞ্চ করেছে হাত দুটো সুরসুর করছে। আজ গিয়ে গাড়িটা পারচেজ করে নেব। ইয়েস, টাকা নিয়ে তো ফিরবে, আর তখন আমি স্ট্রেট শোরুমে যাব। এই তো রশনি, কি হলো, এনেছো? না আনিনি। কিন্তু আমি এসেছি। আরে ইয়ার, এই মালটাকে সঙ্গে করে কেন নিয়ে এসেছে? আরে দাদা তুমি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। প্লিজ প্লিজ এসো, বসো বসো বসো, প্লিজ বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি একটু কফি খাও এখন, ঠিক আছে? আচ্ছা, আমি কফিটা বানিয়ে নিয়ে আসি। আরে বাবা তুমি বসো, আমি নিজের হাতে বানিয়ে নিই। কিছুর প্রয়োজন নেই রিয়ান্স, আমাকে একটা কথা আছে বলে চলে যাবো। প্লিজ বসো, তুইও বস, বসো বসো। রোশনির মুখে শুনলাম তোমার বিজনেসের জন্য নাকি 50 লাখ টাকা প্রয়োজন, খুব আর্জেন্ট। হ্যাঁ মানে একটু ক্রাইসিস হয়েছে আমার। হ্যাঁ, সেটাই তো জানতে এলাম। রোশনি আসলে ঠিক গুছিয়ে বলে উঠতে পারছে না। তুমি আমাকে বলো তো এক্স্যাক্টলি কি ক্রাইসিস হয়েছে? কিলো করেছে, টাকা আনতে পাঠিয়ে তো বেশ ঝামেলায় পড়ে গেলাম। রুদ্রদা ব্যাংকের ম্যানেজার, একে একে আমি কি করি বা টোপ দেব? মাথা খাটা রিয়াংশ, মাথা খাটা। এর কাছে এখন ধরা পড়ে গেলে সব যাবে। কি ব্যাপার রিয়াংশ, 50 লাখ টাকা কিসের জন্য দরকার বলো? কি হবে তোমাকে বলে? তুমি তো মানসিকভাবে সুস্থ নও। কি বলতে চাইছো তুমি? রিয়াংশ, তুমি এগুলো কি বলছো? ঠিকই বলছি আমি।
দাদা প্লিজ কিছু মনে করো না। তুমি তো কদিন আগে নিজেকে রুদ্র সিংহ রায় বলেই মনে করতে না, তাই না? তুমি নিজের বাবা মা মেয়ে বউ কাউকেই তো চিনতে পারছিলে না। যা একটু তোমার মেমোরিটা ফিরেছে অমনি তুমি চলে এসছো আমার বিজনেসের প্রবলেমটা সর্ট আউট করতে। হোয়াট ইজ দিস রোশনি? আর আমি বুঝে পাই না তোমার বউ মানে আলো বৌদি তোমাকে এরকম অবস্থাতে আসতে দিল? হ্যাঁ আচ্ছা, বাড়িতে কি আঙ্কেল আন্টি ছিল না? ওরা তোমাকে আসতে দিল মানে? আচ্ছা তুমি কি ওদের ছেলে না? আর এটা কি রোশনি, তুমি এটা করতে পারলে? দাদা মানসিকভাবে অসুস্থ আর তুমি ওনাকে এইভাবে আমার এই বিজনেস প্রবলেমটার মধ্যে টানলে। কি বলছো রিয়ান্স? আমি অসুস্থ? আমি সুস্থ নই রিয়ান্স। আমার স্মৃতি চলে গিয়েছিল কিন্তু স্মৃতি ফিরে এসছে, তাই আমি এখন যথেষ্ট সুস্থ। এই তো তুমি নিজের মুখেই বললে, তুমি বলছো তুমি সুস্থ, বাট পুরোপুরি সুস্থ না। আমি তো এটাই বোঝাবার চেষ্টা করছি তোমায় দাদা। দাদা আমি তোমার বোনের হাজব্যান্ড, তোমার ওয়েল উইশার, আমি কখনোই তোমার খারাপ চাইব না, বুঝলে? তুমি প্লিজ এখন বাড়ি যাও। আমি একদমই চাই না তুমি আমার প্রবলেমের মধ্যে পড়ে তোমার আরো কন্ডিশনটা ওয়ার্সেন। প্লিজ প্লিজ তুমি বাড়ি যাও। ঠিক আছে রিয়ান্স, আমি চলে যাচ্ছি। রিয়ান্স তো প্রথমে ভালোভাবে কথা বললো, তারপর কেন বললো আমি মানসিকভাবে সুস্থ নই? রোশনি আমি আসি। মেয়ে আচ্ছা এইভাবে কেন কথা বললে? আরে রোশনি তুমি বোঝার চেষ্টা করো, আমি যদি রুডলি দাদার সাথে কথা না বলতাম দাদা জেদ করতো। মানুষটা সবে সবে মেমোরি ফিরেছে, একটু বোঝার চেষ্টা করো। আরে বাবা এই অবস্থায় একটা মানুষের মনের অবস্থা কেমন থাকে তুমি জানো? তোমার যদি জানা না থাকে তাহলে নেট থেকে গিয়ে প্লিজ জেনে নাও। এই অবস্থায় যদি দাদা আমার ব্যবসার ব্যাপারে জানার চেষ্টা করতো সে তো কিছুই বুঝতে পারতো না, আর যদি বুঝেও যেত তার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যেত। আরে আমি তো ভাবলাম যে তুমি দাদার কাছে গেছো টাকাটা নিয়ে চলে আসবে। রিয়ান্স আমি টাকাটা কি করে আনবো? বৌদি ভাই বললো যে আগে দেখতে তোমার বিজনেসের পুরো বিষয়টা, জানতে তোমার টাকাগুলো লাগবে কিসের জন্য। বাবা তো সেই জন্যই দাভাইকে এখানে পাঠালো রিয়ান্স। ও মাই গড, আমি তো মালটাকে অপমান করে দাঁড়িয়ে দিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। শিট! তুমি এত কেন ভেঙে পড়ছো? আমি দেখছি কি করা যায়। এই রিয়ান্স আমি দেখছি। আরে যাও তো। খালি দেখছি বলে যাচ্ছ, দেখতে তো কিছুই পাচ্ছি না। তারপর একটা এই ননসেন্স ইডিয়টিক মেন্টাল মানুষকে আমার কাছে নিয়ে এসে আমার আরো স্ট্রেস বাড়িয়ে দিয়েছো। রোশনি অ্যাজ আ ফ্রেন্ড কিন্তু আমি সবসময় তোমার পাশে থেকেছি, হ্যাঁ কি না আগে বলো? দেখেছি তো তুমি যখন বলেছো তুমি আমি তোমাকে বিয়ে করেছি, আগে পেছে কিচ্ছু ভাবিনি আমি। আর লাইফ পার্টনার হিসেবে যখন আমি বিপদে পড়েছি তখন তুমি আমার হেল্প করতে পারলে। হোয়াট ইজ দিস রোশনি? রিয়ান্স তুমি ভুল বুঝছো আমাকে। আমার একবার কথাটা শোনো, একবার আমি কিচ্ছু শুনবো না, আমার মাথা কাজ করছে না। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় যাচ্ছ রিয়ান্স? কোথায় যাচ্ছ? আমার কথা একবার এটা জেনে তুমি কি করবে? একদম দরদ দেখাবে না, একদম নয়। এনাফ ইজ এনাফ। রিয়ান্স আরে কি হয়েছে তোমার? এমন করছো কেন? হ্যাঁ এত অস্থির কেন তুমি? কি হয়েছে? কি গো বলো কি হয়েছে? এমন করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ কি হয়েছে আমাকে একটু বলো। অগ্নি ভালো এক সেকেন্ড আমাকে একটা কথা বলো তো। আমি সুস্থ না পাগল? না তুমি আমাকে বলো যে আমি সুস্থ না পাগল। মানে আমাকে রিয়াংশ বলছে আমি নাকি মানসিক ভারসাম্য নেই। আমি রোশনির বাড়িতে গেলাম রিয়াংশের সাথে কথা বলতে, এতগুলো টাকার দরকার, কিসের জন্য লাগবে সেই সবটা জানতে। তখন কথা হলো যে আমি যাবো, গিয়ে কথা বলবো। আমি গেলাম, যাওয়ার পর রিয়াংশের নাকি মনে হচ্ছে আমার আচরণ ঠিক নেই, আমার কথাবার্তা নাকি অসংলগ্ন,
আমি নাকি মানসিকভাবে ঠিক জায়গাতে নেই, আমি মানসিকভাবে স্থিতিশীল নই, আমার কাজ কিংবা কথার মধ্যে কোনো অসংলগ্নতা ধরা পড়ছে না। না বলো, আমাকে দেখে কি মনে হয় আমি মানসিক ভারসাম্যহীন? অগ্নিদেব, তুমি সম্পূর্ণ সুস্থ। একটা বাইরের লোকের কথায় তোমার এত কষ্ট হচ্ছে, তুমি তার কথায় কান দিচ্ছ। হ্যাঁ মানছি, মধ্যখানে তোমার স্মৃতি হারিয়ে গেছিল, এখন তো ফিরে এসেছে। এখন তুমি সবটা জানো, সবটা বোঝো, তুমি অসুস্থ নয়। কেন নিজের উপর এত সন্দেহ করছো? তুমি সত্যি কথা বলছো? সত্যি আমার আচরণের মধ্যে কোনো অসংলগ্নতা নেই তো? কোনো এমন আচরণ আমি করছি না তো যেটা দেখে মনে হয় আমি মানসিকভাবে ভারসাম্যহীন? তুমি একেবারে সুস্থ। অগ্নিদেব, তুমি নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছো, স্বামী হিসেবে, দাদা হিসেবে, ছেলে হিসেবে। আর তোমার এখন অনেক দায়িত্ব গো, এই পরিবারের দায়িত্ব, আমার দায়িত্ব, যে সন্তান আসছে, আমাদের যে সন্তান আসছে তার দায়িত্ব, ঝিলিকের দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব। তুমি সব দায়িত্ব খুব ভালো করে পালন করেছো। তাহলে এই একটা বাইরের ছেলে, তার কথা শুনে কেন এত কষ্ট পাচ্ছ, কেন এত অস্থির হচ্ছ? তুমি সম্পূর্ণভাবে সুস্থ, এটা মাথায় বসিয়ে নাও, বুঝেছো? কিচ্ছু হয়নি তোমার। তুমি তোমার অফিসে যাবে, তোমার বসের সাথে কথা বলবে। দেখো, উনি তো তোমাকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন, তোমার অবস্থা উনি বুঝবেন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাজে যাও, কাজ করো, তোমার মাথা ঠিক থাকবে। মানে কাজের মধ্যে থাকলে না মাথা ঠিক থাকে, যত তুমি একা একা থাকবে মাথার মধ্যে এসব কুচিন্তাগুলো ঘিরে ধরবে। তুমি কাজ শুরু করো এবার থেকে। বসের সাথে গিয়ে দেখা করবো ব্যাপার বলছো? হ্যাঁ, তুমি যাও, ওনার সাথে কথা বলো। আমার মন বলছে উনি ফিরিয়ে দেবেন না, তোমাকে ফেরাতে পারবেন না। তুমি কাজ করবে, তুমি ভালো থাকবে। দেখো, ঠিক, তুমি ঠিক কথা বলছো। আমি কাজ শুরু করা দরকার আমার, আমি কাজ শুরু করব। আলো, তুমি আমার জীবনের সবটা, তুমি আমার শক্তি। আলো, তুমি আমার শক্তি। তার মানে রিয়াংশ কাজের জন্য টাকা চাইছে না, ওর অন্য কোনো মতলব। পাছে অগ্নিদেব ধরে ফেলে, তাই ওকে অপমান করে ওর মনোবল ভেঙেছে। শোনো না, বলছি সামনে থেকে বাঁদিকে নিয়ে। বাঁদিকে নেবো মানে? তুমি তো মন্দিরে যাবে বললে। হ্যাঁ যাবো তো, মনসা মন্দিরটাতে যাবো। ও, একটা কথা বলবো? বলে ফেলুন। বলছি, তুমি এই যে মানে আজ থেকে কি অফিসে যাবে, মানে জয়েন করবে? আলো, আমি কি করে কাজে জয়েন করবো? আলো, এই মুহূর্তে ব্যাংকের খাতায় আমি মৃত। আমার ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে, প্রভিডেন্ট ফান্ড যা যা টাকা পয়সা রয়েছে সেগুলো সব ব্যাংক পরিবারের হাতে তুলে দিয়েছে তো। আর আমার জায়গায় এখন অন্য কেউ চাকরি করছে। আলো, ও, তাহলে এবার কি হবে? আমি আর বসের সাথে কথা বলি, তারপর দেখছি। তুমি কথা অবশ্যই বলো, কিন্তু শোনো না, বলছি মাথা গরম করবে না। হ্যাঁ দেখো, অফিসে অনেক লোকজন থাকবে, অনেকে অনেক কথা বলবে। সবাই মোটামুটি জানে যে তোমার স্মৃতি হারিয়ে গেছিল, আবার সে স্মৃতি ফিরে পেয়েছো। বাড়িতে এত কাণ্ড হয়েছে, রঙ্গলি আর নেই, ছোট এখন জেলে, নানান মানুষ নানান কথা বলবে। তুমি কিন্তু মাথা গরম করবে না। দেখা হলো লোকে কি বলছে না বলছে তাই নিয়ে আমার কিছু যায় আসে না। উত্তেজিত হচ্ছে কেন? এটাই আমার ভয় লাগে, জানো তো। দেখো, অফিসের নানান লোক আছে, নানান রকম কথা বলবে। তুমি খালি মাথা গরম করবে না, ঠান্ডা মাথায় সবটা শুনবে, বিচার করবে, কথা বলবে। ওকে ম্যাডাম। বলছি ওই সামনের মোড়টা, ওখানে আমাকে নামিয়ে দেবে। সামনের মোড়ে নামো মানে? তোমাকে মন্দিরের সামনে নামিয়ে দিচ্ছেন? আরে বাবা, তোমার অফিসে দেরি হয়ে যাবে, ওই জন্য বলছি আমাকে এখানে নামিয়ে দাও, আমি কিছু একটা ধরে চলে যাবো, অসুবিধা হবে না। ওকে ম্যাডাম, আপকা জো হুকুম। শোনো, তুমি অফিসে পৌঁছে আমাকে একটু ফোন করো, আর কি হলো একটু জানিও আমার। আমি কিন্তু খুব চিন্তায় থাকবো, একটু জানিও আমাকে ফোন করে। ম্যাডাম, চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক থাকবে। আমি তাহলে আসি। সাবধানে এসো। বলছি শোনো না, উকিল বাবুর সাথে একটু কথা বলো ফোনে। হ্যাঁ মানে
ছোটর বেলের ব্যবস্থাটা যদি হয়ে যায় একটু তাড়াতাড়ি একটু কথা বলো। বৌদি, তুমি কেমন আছো বৌদি? পিকু, আমি সত্যিটা জানতে চাই। আজকের পরে দয়া করে আমায় ফোন করে বিরক্ত করো না। আমি আমার নতুন জীবনে খুব খুশি আছি। চলে যাও পিকু, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বৌদি, তার মানে তুমিও আমায় ভুল বুঝছো, তাই তো? তাই নাকি? ঠিক বোঝার মতন কোন কাজটা তুমি করেছো পিকু? রশনি আজকে তোমার জন্য ওই নোংরা ছেলেটাকে বিয়ে করেছে। আমার জন্য? এটা তুমি কি বলছো বৌদি? ভুল কিছু বলেছি? আজ তুমি রশনির হাতটা ছেড়েছো বলে রশনি জেদ করে ওই নোংরা ছেলেটাকে বিয়ে করেছে। কেউ জানুক বা না জানুক, তুমি আমি তো জানি ওই রিয়ান্স ছেলেটা কত বড় শয়তান। তা সত্ত্বেও তুমি রশনিকে বাঁচানোর চেষ্টা করলে না। বৌদি, এই কথাটা তুমি বলতে পারছো? আমায় কাঠগড়ায় দাঁড় করানোর আগে একবার ভেবে দেখো তো। একবার সত্যি করে বল, রোশনির কাছে আমি ছুটে যাইনি? যেদিন তুই আমাদের বাড়ি এসেছিলি, আমি যদি তোকে অপমান না করতাম, ওই কথাগুলো না বলতাম, রিয়াংশ আমার মাকে মেরে ফেলতো। এরপর আমার আর কি করার ছিল বৌদি? মাটি কামড়ে পড়ে থাকা উচিত ছিল, যেমনটা আমি করেছিলাম। পিকু, তুমি যদি সত্যি রশনিকে ভালোবাসতে তাহলে ওর হাতটা চেপে ধরতে। সেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু আমি আবার ফিরে আসতে পেরেছি কারণ আমি মাটি আঁকড়ে পড়েছিলাম আর এরা সকলে আমার আপনজন। তুমি রশনিকে কোনোদিনও ভালোবাসো, এতটুকু ভালোবাসোনি। যদি সত্যি রশনিকে ভালোবাসতে তাহলে মেয়েটাকে এত সহজে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করতে না তুমি। আমি কাউকে বিয়ে করিনি বৌদি। মানে? আমার বিয়ের প্রসঙ্গে যে ইনফরমেশনগুলো সাজিয়ে গুছিয়ে তোমাদের দেওয়া হয়েছিল, সেটা রিয়াংশের একটা চাল ছিল।